আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। বরাবর মতো আজকে আবারও হাজির হলাম আর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে। আশা করি সকলে ভালো আছো। তো শিমুল ওয়ালাইকুম আসসালাম, তারপরে টিয়া ওয়ালাইকুম আসসালাম, তারপরে আবিদা ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আবিদাকে লাইভ ক্লাসে দেখতেছি। আহ, দ্রুত সকলে জয়েন করে ফেলো আর কি। আমরা আজকে ক্লাসটা শুরু করে দেবো। আমাদের ক্লাস কিন্তু প্রোগ্রেস হচ্ছে দিন দিন। হ্যাঁ, আরো একজনকে দেখা যাচ্ছে, ফাতেমাকে দেখা যাচ্ছে অনেকদিন পর। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রাকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতকে দেখা যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা অনেকদিন কোথায় ছিল? তারপরে নাসিব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। যাই হোক, দ্রুত সকালে জয়েন করে ফেলো। আজকে ক্লাসটা এখন শুরু করে দেবো আমরা। তো আমাদের ক্লাসে কিন্তু দিন দিন কিন্তু প্রোগ্রেস হচ্ছে, সামনে চলছে, অগ্রসরমান আমরা আছি। আহ, তারপরে হুমায়রা, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ফ্রেশ ফ্রেশ একদম। আজকে তো আবার তোমাদের সাথে ইফতার পার্টি করেছি, এই জন্য আরো বেশি ভালো লাগছে। ইফতার পার্টি মোডে কিন্তু এখন আছে। হ্যাঁ, ধন্যবাদ। আহ, যারা ইফতার পার্টি আয়োজন করেছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। দারুণ একটি প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আবিদের রেকর্ডেড ক্লাস দেখা আমার সেটাই মনে হয়েছে আর কি। তারপরে ফাতেমা, একটু সিক ছিলাম, আশা করি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, আমার নিজের আসলে সকলে একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল আর কি, যে কার কি অবস্থা। যাই হোক, তো ঠিক আছে, কুশল বিনিময় হয়ে গেল। এখন আমরা ক্লাস শুরু করে দিতে পারি আশা করি। চলো যাই, আজকে আর একটি চমৎকার সময় কাটানো যাবে তোমাদের সামনে ইনশাল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো, প্রথম হলো ছোটবেলায় শিখছি এই শব্দগুলো। জীব, জীব কাকে বলে? ছোটবেলায় কি শিখছি আমরা? যার জীবন আছে তাকে আমরা কি বলি? জীব বলি, তাই না? এরকম শিখে আসছি না? অনেকটা এরকমই আর কি বিষয়টা, অনেকটা এরকমই। যার জীবন আছে তাকে আমরা কি বলবো? জীব বলবো। ওকে, অনেকটা এরকমই আর কি। তো যেটা বলতে চাচ্ছি আর কি, তো জীব অবশ্যই, যার জীবন আছে তাকে আমরা জীব বলবো। সাথে সাথে আমরা এখন বড় ক্লাস একটু অ্যাড করে নেব। এটা কি? অঙ্গ ও অঙ্গ তন্ত্রের মাধ্যমে গঠিত অঙ্গ ও অঙ্গতন্ত্রের মাধ্যমে গঠিত বৈশিষ্ট্য মণ্ডিত সজীব। মানে এইটাই মানে কি? সেই জীব আমরা বলছি, যার জীবন আছে তাকে বলে জীব। সজীব বৈশিষ্ট্য বিশিষ্ট বস্তুকে আমরা কি বলবো? জীব বলবো। তো এত কথা বলার দরকার নেই। মূল বিষয় হলো যার জীবন আছে তারাই হলো কি জীব, যেটা আমরা ছোটবেলায় শিখে আসছি ওইটাই আসলে ঠিক আছে আর কি। ওকে, তাহলে কি শিখলাম? যে অঙ্গ ও অঙ্গতন্ত্রের সময়ের মাধ্যমে গঠিত, অঙ্গ এবং অঙ্গতন্ত্রের মাধ্যমে গঠিত সজীব, সজীব যেটা দ্যাটস মিন জীব, সজীব বৈশিষ্ট্য বিশিষ্ট বস্তুকে আমরা কি বলবো? জীব বলবো আর কি। সো সিম্পল কথা আর কি, এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। তো আমরা চলে যাই, পরের অংশ আমরা চলে যাচ্ছি আর কি। এরপরে আমরা আলোচনা করব প্রজাতি নিয়ে কথা বলবো আর কি। প্রজাতি, হ্যাঁ, প্রজাতি। প্রতীক, প্রতীক সঙ্গে মনে হয় আমরা একদিন দিয়েছিলাম আর কি, যতটুকু মনে পড়ে মনে হয় দিয়েছিলাম আর কি। হ্যাঁ, এটা একটা সংজ্ঞা হতে পারে, নসিব বলেছে যেটা, জন্মের পর যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে এবং বংশ বিস্তার করতে পারে তাকে জীব বলে। ওকে, ঠিক আছে, এটাও হতে পারে একটা। তো যাই হোক, তাহলে প্রজাতির সংখ্যা কি? প্রজাতি হলো, ধরো এগুলি এক একটা জীব মনে করো, যেগুলো বৃত্ত দিচ্ছি সেগুলো জীব মনে করো।
একদল জীব, একদল জীব, এটা একদল জীব যারা নিজেদের মধ্যে এর সাথে মনে এর সাথে নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান তৈরি করতে পারে। এরা আবার এদের সন্তান, খেয়াল করো, এরা আবার এদের কি সন্তান। ওকে, একদল জীব যারা নিজেদের মধ্যে, ধরো এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তারপরে এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মনে করি এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একদল জীব তাদের মধ্যে আর কি। একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান তৈরি করতে পারে, তাদেরকে আমরা কি বলবো? প্রজাতি বলবো। ওকে, সো এদের মধ্যে মিলন হয়েছে এবং তারপরে কি আছে? যে উর্বর সন্তান তৈরি হয়েছে, এটা একটা সন্তান, এটা একটা সন্তান, এটা একটা সন্তান, উর্বর সন্তান। উর্বর সন্তান কাকে বলা হয়? এদের নিজেদের মধ্যে আবার বিবাহ দিলে কি হবে? এখান থেকে আবার তাদের আবার কি হবে? সন্তান তৈরি হবে। ওকে, এখান থেকে কি হবে? সন্তান। দ্যাটস ওয়াই তাদের করছে কি উর্বর সন্তান। তাহলে দেখো এটা হলো কি, এখান থেকে আমরা পেলাম হলো একদল জীব, একদল জীব তাদের নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে কি তৈরি করছে? উর্বর সন্তান। উর্বর সন্তান করে, তাদেরকে আমরা কি বলবো? প্রজাতি বলবো আর কি। ওকে, সো আশা করি সকলে বুঝতে পেরেছে আর কি। ওকে, তাহলে বললাম কি, একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো? প্রজাতি বলবো আর কি। তো এবার আসো, এই সংজ্ঞাটা কে দিয়েছে? এটা হলো আহ মায়ার নামে একজন বিজ্ঞানী 1942 সালে দিয়েছে, এডওয়ার্ড মায়ার। ই মায়ার, MAYR, মায়ার 1942 সালে এই সংজ্ঞাটা দিয়েছে। কত সালে? 1942 সালে মায়ার এই সংজ্ঞাটা দিয়েছে। ওকে, সো এই হলো বিষয়। এখন প্রজাতি নিয়ে অনেক কথা আছে, প্রজাতি শনাক্তকরণের বৈশিষ্ট্য বলি আমরা এখন আলোচনা করি আর কি। প্রজাতি শনাক্তকরণের বৈশিষ্ট্য বলি, এটা হলো আলোচনা করবো এখন আমরা। প্রজাতির বৈশিষ্ট্যগুলো কি কি সেটা মূলত এখান থেকে আসছে। চলো যাই, আমরা এক এক করে শুরু করি। এক নম্বর যেটা আসবে, এক হলো যে অভিন্ন উৎপত্তি। যে প্রজাতি হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর হলো কি? অভিন্ন উৎপত্তি। অভিন্ন উৎপত্তি, উৎপত্তি। আবার বলছি, প্রজাতি হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্যগুলো লাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমটা আমরা বলছি কি? অভিন্ন উৎপত্তি। প্রথমটাই আমরা বলছি অভিন্ন উৎপত্তি। প্রজাতি হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথমটা আমরা কি বলছি? অভিন্ন উৎপত্তি। আমরা প্রথম হলাম কি? অভিন্ন উৎপত্তি। ঠিক আছে, তো অভিন্ন উৎপত্তির বিষয়টা কি? এটা আমরা এক নাম্বার রাখতেছি। হ্যাঁ, এক নাম্বার অভিন্ন উৎপত্তি। দেখো, ধরো এই একটা জীব পাইছি আমরা, এই একটা জীব পাইছি, এই একটা জীব পাইছি, এই একটা জীব পাইছি। হ্যাঁ, তো তাদের আসলে উৎপত্তি স্থল কোনটা আর কি? উৎপত্তি ছিল ধরো এই যে এ এবং এ ছিল আর কি, এদের থেকে মনে করো এরা আসছে, এই দুজন এরা আসছে, আর এর থেকে মনে করো এই দুজন আসছে আর কি। ঠিক আছে, বুঝো, এর থেকে এ আসছে, এর থেকে আসছে। তো এর থেকে উৎপত্তি হচ্ছে এর, এই জীব থেকে উৎপত্তি হচ্ছে এই দুইটি জীবের, এই জীব থেকে উৎপত্তি হচ্ছে এই দুইটি জীবের। দেখো, এরা আবার এক, এরা আবার কি? এক। এরা দুজন আবার কি? একই ধরনের, এক ধরনের। এই দুজনে এক ধরনের আর কি। তাহলে এখানে যে আমরা জীবগুলো দেখতে পাচ্ছি, তারা আবার যদি এর পরবর্তী জেনারেশন থেকে মনে করো, এখান থেকে তার পরের জেনারেশন চলে গেলাম তার নিচে, মনে করো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা মনে করো এক একটা জীব মনে করো আর কি। এখান থেকে মনে করো আবার চলে গেলাম এখানে, দেখো এখানে আসলাম, বা এখান থেকে মনে করো পরবর্তী জেনারেশন চলে গেলাম, এই এই এরা মনে করো, আবার এখান থেকে মনে করো এরা আসলো, এরা। আচ্ছা, এই এই যে এখানে যারা আছে, এই যে সন্তানগুলো আছে আর কি, এদের উৎপত্তি কোথা থেকে? দেখো এই যে উপর থেকে আর কি, একই জায়গা থেকে আসছে না তারা? একই জায়গা থেকে আসছে না তাদের উৎপত্তি? যে এটা হলো ধরো পিতা মাতা, প্যারেন্টস, এটা হলো F1 জেনারেশন মনে করো, এটা হলো F2 জেনারেশন মনে করো। তো দেখো কিভাবে আসছে, এই জেনারেশন থেকে এরা আসছে,
আবার এরা থেকে আসছে এরা, 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 এদের থেকে আবার অন্যরা আসবে আর কি। তো প্রজাতি হওয়ার জন্য কি হবে, যে তাদের যে উৎপত্তি হয়েছে সেটা কি হবে, অভিন্ন জায়গা থেকে, মানে একই জায়গা থেকে তারা উৎপত্তি লাভ করেছে। তো আশা করি সকলে বুঝতে পারছো যে অভিন্ন উৎপত্তি বিষয়টা কি আর কি। তো আমরা বললাম যে প্রথম বৈশিষ্ট্য হলো কি, যে অভিন্ন উৎপত্তি। প্রজাতি হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য হলো কি, অভিন্ন উৎপত্তি। অর্থাৎ এই যে এখানে যতগুলো আমরা প্রাণী দেখতেছি একই প্রজাতির প্রাণী, কিন্তু তাদের উৎপত্তি হয়েছে কোথা থেকে, এই যে পি থেকে সবার উৎপত্তি হয়েছে। এই দুইটাকে মনে করে আমরা পি মনে করলাম আর কি। তাহলে পি থেকে এখানে যারা আছে সবাই কিন্তু, আমি যদি একটা গোল দাগের মধ্যে দেখাই, এরা সবাই কিন্তু কোথা থেকে উৎপত্তি লাভ করছে, এরা সবাই আলটিমেটলি কোথা থেকে আসছে, পি থেকে আসছে আর কি। তাহলে অভিন্ন উৎপত্তি। তো সেটাই বলা আছে যে প্রজাতি হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য হলো কি, অভিন্ন উৎপত্তি। আশা করি সকলে বুঝতে পেরেছো। দুই দুই নিয়ে আলোচনা করবো আমরা এখন। অভিন্ন উৎপত্তি গেল, 2 নম্বর শো। প্রজননিক সম্প্রদায়। দুই দুই প্রজননিক প্রজননিক সম্প্রদায়। সম্প্রদায়, আচ্ছা। প্রজননিক সম্প্রদায়টা কি, ধরো এটা একটা সম্প্রদায়, এখানে অ্যানিমাল গুলো কোনগুলো আছে, এগুলো অ্যানিমাল, এগুলো বিভিন্ন অ্যানিমাল মনে করো, এগুলো ধরো বিভিন্ন অ্যানিমাল, জীব, বিভিন্ন জীব এগুলো। তো প্রজননিক সম্প্রদায় কি, এই যে এখানে এই যে একটা সম্প্রদায় আছে, এখানে প্রজননিক সম্প্রদায় হলো কি, যে এরা এর সাথে এ মিলিত হলে কি হবে, সন্তান তৈরি হবে, এটা তার সন্তান। আবার এর সাথে এর মিলিত হলে কি হবে, তাদের সন্তান তৈরি হবে। মানে যার সাথেই মিলিত হোক না কেন, এখানে এর মাঝখানে যারা আছে, অর্থাৎ নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে কি করবে, মিলন মিলনের ক্ষমতা তাদের থাকবে, ঠিক আছে, এবং তারা সন্তান উৎপাদন করতে পারবে আর কি। তো এইটা হলো কি, প্রজননিক সম্প্রদায়। একটা সম্প্রদায় যারা কিনা প্রজননিক ভাবে তারা একই, প্রজননিক দিক থেকে তারা একই, অর্থাৎ নিজেদের মধ্যে তারা কি করতে পারবে, মিলন করতে পারবে। তো সেটাকে আমরা বলবো কি, প্রজননিক সম্প্রদায়। ওকে, কটা শিখলাম আমরা, দুইটা। এক হলো অভিন্ন উৎপত্তি, তো উৎপত্তি হয়েছে একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে যতগুলো এখনকার, ধরো আমরা মানুষের কথা যদি বলি, আমরা যে উৎপত্তি কোথা থেকে করছে, সবাই হলো আমাদের আদি পিতা মাতা থেকে আসছে আর কি। তাহলে আমাদের উৎপত্তিটা কি, একই জায়গা থেকে আর কি, অভিন্ন উৎপত্তি। আবার মানুষের মধ্যে, নিজেদের মধ্যে, ধরো বাংলাদেশি কোনো মানুষকে যদি আমেরিকান কোনো মানুষের সাথে বিবাহ দেওয়া হয়, তাদের কি সন্তান তৈরি হবে না? হ্যাঁ, তাদের সন্তান, তাদের কিন্তু সন্তান হবে আর কি। আবার মনে করো আফ্রিকান কারো নাগরিকের সাথে যদি আমরা চাইনিজ কোনো নাগরিককে বিয়ে দিই আর কি, তাদের মধ্যে কি সন্তান তৈরি হবে আর কি। তো সেই কথা এখানে বলা ছিল, প্রজননিক সম্প্রদায়, এরা হলো প্রজননিক সম্প্রদায়। এই যে সম্প্রদায়টা নিজেদের মধ্যে কি করতে পারে, তারা আহ প্রজনন সম্পন্ন করতে পারে আর কি। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে। 3 নম্বর, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। তিন 3 নম্বর, ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সুনির্দিষ্ট সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। জীবগোষ্ঠী, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। আচ্ছা, এটা আবার কি, দেখো ধরো একটা প্রজাতির মধ্যে, একটাই প্রজাতি, ধরো মানুষ দিয়ে এক্সাম্পল দিয়ে সবচেয়ে ভালো বুঝতে পারবা, যে পৃথিবীর সকল মানুষ হলে একটাই প্রজাতি মনে করো। তো তাদের মধ্যে কিন্তু আবার গোষ্ঠী গোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী ভাগ আছে আর কি, ঠিক আছে, এবং তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন অঙ্গসংস্থানে কি আছে, মিল রয়েছে আর কি, ঠিক আছে, অঙ্গসংস্থানিক মিল। যেমন ধরো সহজ যদি বলা বলা হয়, যে ধরো চাইনিজদের কথা যদি বলি আর কি, এরা কিন্তু একটা গোষ্ঠী, তাই না, ওরা একটা গোষ্ঠী। চাইনিজদের সাথে কি আফ্রিকানদের কোনো মিল আছে? চেহারায় কিন্তু কোনো মিল নাই, তাই না, বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের মধ্যে অমিল আছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা একদিকে আফ্রিকানদের রাখলাম, আরেকদিকে চাইনিজদের রাখলাম আর কি। এবার শুধু আফ্রিকান অথবা শুধু চাইনিজদের নিয়ে চিন্তা করো, যে শুধু চাইনিজদের নিজেদের মধ্যে কিন্তু দেখো অঙ্গসংস্থানে ব্যাপক মিল রয়েছে, তাদের চোখের গঠন একই রকম, তাদের মুখের গঠন একই রকম, নাকটা চ্যাপ্টা হয়, সেটা গঠন একরকম, ঠিক আছে, তাদের গায়ের রংটা একই ধরনের হয়ে থাকে আর কি, তাদের চুলের প্যাটার্ন গুলো একই রকম হয়ে থাকে, তাদের হাইট গুলো অনেকটা একই রকম হয়ে থাকে আর কি। সো এগুলো হলো অঙ্গসংস্থানিক ভাবে অনেক তাদের কি থাকে, মিল থাকে আর কি। ঠিক আছে, একটা ক্ষুদ্রতম জীব গোষ্ঠী, তাদের মধ্যে অনেক দিক থেকে কি থাকবে, মিল থাকবে আর কি। ঠিক আছে, আমরা প্রজাতির মধ্যে আবার কি থাকবে, ক্ষুদ্রতম
জীবগোষ্ঠী থাকবে আর কি, তাদের মাঝখানে অনেক কিছুর কি থাকবে, মিল থাকবে আর কি। ওকে। আবার আফ্রিকানদের দেখো আর কি, তাদের নিজেদের মধ্যে কিন্তু আবার কি আছে, মিল আছে আর কি। যেমন ধরো তাদের গায়ের রং একই রকম, তাদের আকৃতি, সাইজ সুইজ একই রকম, এবং তাদের দেখো গড়ন নাক দেখো, চোখ দেখো, তারপরে তাদের ঠোঁট দেখো, তাদের ঠোঁটটা একটু চওড়া হয়ে থাকে আর কি। তো এই এগুলো আবার তাদের কি একরকম আর কি, ওদের সাথে মিলতেছে আর কি। তাহলে আফ্রিকান যে জীবগোষ্ঠী আছে, আহ, আবার চাইনিজ যে জীবগোষ্ঠী রয়েছে, তাদের নিজেদের মধ্যে কি রয়েছে, যে অঙ্গ সংস্থানে অনেক মিল রয়েছে আর কি। কিন্তু দেখো আফ্রিকানদের সাথে আবার কাদের মিল নাই, চাইনিজদের মিল নাই আর কি, ভিন্নতা আছে, বাট তারা একই প্রজাতি আর কি। তো এখানে মূল বিষয়টা যেটা আর কি, এই যে পয়েন্টটা, যে ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠীর মূল কথা হলো এটাই যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবগোষ্ঠী আছে আর কি, তাদের নিজেদের মধ্যে কি আছে, অঙ্গ সংস্থানিক মিল রয়েছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে পার্থক্য হয় কি হিসাবে, শুধুমাত্র ক্রোমোজোমের গঠন বা ডিএনএ গঠনের ভিন্নতার কারণে তাদের মধ্যে কি হয়, পার্থক্য দেখা দেয় আর কি। তো আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এবার আসো। তাহলে আমরা দেখলাম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। আমরা তিনটা পয়েন্ট, আসলে বিষয়গুলো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু এই জন্য আমি রিপিট করে যাই, সেটা তোমাদের জন্য ভালো হবে আর কি। বেশ ডিফিকাল্ট নিঃসন্দেহে, কারণ সবগুলো তোমার কাছে একই রকম মনে হচ্ছে আর কি। তাহলে আমরা প্রথমে বলছিলাম যে অভিন্ন উৎপত্তি, মানে তাদের উৎপত্তি হবে একই জায়গা থেকে। আমি ওই যে মানুষদের এক্সাম্পল দিচ্ছি, তো মানুষটাকে চিন্তা করো। এক নম্বর হচ্ছে অভিন্ন উৎপত্তি। কি বলছি? অভিন্ন উৎপত্তি। এক নম্বর হলো কি অভিন্ন উৎপত্তি। অভিন্ন উৎপত্তিতে কি ঘটনা ঘটছে, আমরা সকল ধরো মানুষ দিয়ে চিন্তা করো, আমরা প্রজাতির বৈশিষ্ট্য পড়তেছি, শুধু মানুষকে দিয়ে চিন্তা করো, পুরো যতগুলো বৈশিষ্ট্য পড়ে যাবো মানুষকে দিয়ে চিন্তা করো, তাহলে সহজে তুমি বিষয়টা বুঝতে পারবে আর কি। দেখো আমাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, আমাদের আদি পিতামাতা থেকে। এটা কি অভিন্ন নয়? তোমার আদি পিতামাতা যে, আমার আদি পিতামাতা সেই, চাইনিজদের আদি পিতামাতাও যে, আবার ওই রাশিয়ানদের আদি পিতামাতাও সেই, আবার বাঙালিদের আদি পিতামাতাও সেই, আবার আমেরিকানদেরও তাই, আবার আফ্রিকানদেরও তাই। তাহলে একটা জায়গা থেকে আসছে, এটা হলো প্রথম কথা, অভিন্ন। অভিন্ন কি উৎপত্তি। দুই নম্বর, প্রজননিক সম্প্রদায়। প্রজনন সম্প্রদায় এই যে এত পৃথিবীতে যত মানুষ আছে, তারা কিন্তু নিজেদের মধ্যে কি করতে পারে, মিলনের মাধ্যমে উর্বর সন্তান তৈরি করতে পারে আর কি। তো এই যে এই পুরো সম্প্রদায়টাকে আমরা কি বলবো, প্রজননিক সম্প্রদায়। এটাও একটা কি, প্রজাতির বৈশিষ্ট্য থাকবে। প্রজাতির বৈশিষ্ট্য তারা তাদের উৎপত্তি হবে একই জায়গা থেকে, তারপর তারা নিজেদের মধ্যে মিলন করে মিলনে মিলনে সক্ষম থাকবে, এটা একটা বিষয়। আবার এই প্রজাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠী থাকবে আর কি। যেমন বলছি আফ্রিকান গোষ্ঠী, আমরা এশিয়ান গোষ্ঠী, তারপরে এশিয়ান বলতে ধরো আমরা আমাদের কথা বাঙালি গোষ্ঠী মনে করো, তারপর মনে করো চাইনিজ গোষ্ঠী মনে করো। এই যে ভিন্ন ভিন্ন গোষ্ঠী আছে, এদের মধ্যে কি আছে, নিজেদের মধ্যে মিল আছে আর কি, বাট আমাদের সাথে কিন্তু অনেকাংশে মিল নাই। তো তাদের নিজেদের মধ্যে অঙ্গ সংস্থানিক অনেক মিল রয়েছে, এবং তাদের মধ্যে ভিন্নতা করা হয় কিসের মাধ্যমে, ক্রোমোজোমের গঠন বা ডিএনএ এর যে গঠনগুলো তার উপরে ভিত্তি করে, ডিএনএ সিকোয়েন্সের ভিত্তিতে তার মধ্যে ভিন্নতা দেখা যায়। তো আশা করি তিনটা বিষয় বুঝতে পারছো। এসব 3 নাম্বার, বাস্তুগত, বাস্তুগত একক। 3 না, 4 নাম্বার এটা, বাস্তুগত একক। বাস্তুগত একক। তো বাস্তুগত এককটা এখানে কি মিন করছে বোঝার চেষ্টা করো আর কি। আহ, ভিন্ন ভিন্ন প্রজাতি হতে পারে, বাট তারা বাস্তু সংস্থানগত কি হতে পারে, একই জায়গায় হতে পারে। ধরো একটা বাস্তু সংস্থানে অনেক ধরনের প্রজাতি থাকে, সিম্পলি চিন্তা করো একটা মনে করো একটা সমুদ্রের বাস্তু সংস্থান চিন্তা করো। সেখানে কি আছে, সেখানে আছে নীলতিমি আছে, ডলফিন আছে, আহ, কচ্ছপ আছে, মাছ আছে, বিভিন্ন প্রাণী আছে। তো তারা কিন্তু দেখো, তারা বাস্তু সংস্থানগত একক কিন্তু তাদের একই, মানে ওই দিক থেকে তাদের কি আছে, মিল আছে আর কি। যে ডলফিনও যেখানে বাস করতেছে, তিমিও সেখানে বাস করতেছে, আবার তোমার হলো কচ্ছপও সেখানে বাস করতেছে, আবার মাছও সেখানে বাস করতেছে। তো তাদের কি আছে, এই বাস্তুগত একক কি তাদের কি আছে, সেম আছে। তারা একই ধরনের জায়গায় কিন্তু তারা বসবাস করে আর কি। তো সেটা বলছে আর কি যে বিভিন্ন যে প্রজাতির বৈশিষ্ট্যগুলো কি কি, যে তারা বাস্তু সংস্থানগুলো দিক থেকে তারা একই জায়গায় কি করতে পারে, বাস করতে পারে। তো প্রজাতিগুলো কি করে, ধরো অনেকগুলো প্রজাতি একই জায়গায় তারা ভৌগোলিক জায়গায় তারা কি করে বসবাস করলো, এবং তারা একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হলো আর কি। মানে কেমন বৈশিষ্ট্য, যেমন তারা সবাই পানির মধ্যে বসবাস করে, তো পানিতে বসবাস করার জন্য তো কিছু কমন বৈশিষ্ট্য তাদের মধ্যে কিন্তু থাকে, তো সেগুলোতে তাদের কি হয়েছে, মিল থাকবে আর কি। ওকে, আজকে দেখি অনেকেই চলে আসছে, মিজানও চলে আসছে, বুঝতে পেরেছি, রাশেদ চলে আসছে, বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা, একই কথা, বাস্তুগত, বাস্তু, বাসস্থানিক।
আসলে একটি শব্দটাই হলো বাস্তু সংস্থান, বাসস্থানিক সংস্থান না কিন্তু, মাথায় রেখো। বিষয়টাকে এরকম বাসস্থানিক ভাবে নেওয়া হয় না আর কি। একটু ভিন্নতা নেওয়া হয়েছে, মানে শব্দটাকে একটু ভিন্নভাবে নেওয়া হয়েছে এবং তার স্পেশাল কিছু সংজ্ঞা আছে। যে বাস্তু সংস্থান কি, এটা এমন একটা জিনিস যেখানকে খাদ্যের ফ্লোটা থাকে, চেইনটা থাকে আর কি। ধরো সূর্য থেকে খাদ্য তৈরি হচ্ছে, সূর্যের শক্তিকে গাছ কি করতেছে, আহ সরকারিতে খাদ্য তৈরি করতেছে, সেটাকে আবার সেই গাছকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে তার থেকে ছোট, তার থেকে একটু বড় মাছ, সেই বড় মাছকে তার থেকে বড় মাছ, সেই বড় মাছটাকে আবার মনে করো পাখি, ঈগল খাচ্ছে, মানুষ খাচ্ছে। তো এই যে ফ্লোটা, আবার দেখো ওই বড় মাছটা বা পাখিটা যদি মারা যায়, মারা গিয়ে সেখানে আবার ডিকম্পোজ হয়ে গেল, সেখান থেকে যে ম্যাটার, যে খনিজগুলো বা বিভিন্ন ডিকম্পোজ হয়ে তার যে আহ, শরীরে উপাদানগুলো ছড়িয়ে গেল, সেগুলো আবার কিন্তু উদ্ভিদ শিকড় দিয়ে তুলে নিচ্ছে। সো এইভাবে চক্র। সো তার মানে শক্তির একটা চক্র যেখানে চলে, সেটা হলো কি বাস্তু সংস্থান আর কি। এবং সেই চক্র চালানোর জন্য কিন্তু একটা স্পেসিস দিয়ে কিন্তু হয় না, অনেকগুলো স্পেসিস, অনেকগুলো প্রজাতি সেখানে কিন্তু থাকে আর কি। ঠিক আছে। যেমন পুকুরেই দেখো অনেক অনেক ধরনের প্রজাতি আছে, আছে না? গাছের ধরো বিভিন্ন প্রজাতি আছে, জু প্লান্টন আছে, ফাইটো প্লান্টন আছে, তারপর তোমার ছোট মাছ, তারা এক ধরনের প্রজাতি, বড় মাছ এক ধরনের প্রজাতি, ব্যাং এক ধরনের প্রজাতি, ইগল এক ধরনের প্রজাতি, মানুষ এক ধরনের প্রজাতি, আবার ডিকম্পোজ যারা করতেছে তারা এক ধরনের প্রজাতি। ঠিক আছে। তো সমন্বয়, এই সব কিছু সমন্বয় মিলে যেটা হয় সেটা হলো কি বাস্তু সংস্থা। ঠিক আছে। এবার আসো, চার গেলাম আমরা না, কয় শেষ করছি? চার। বাস্তবিকতা দেখো। তাহলে দেখো, আমরা যেটা বললাম যে তাহলে এই যে বাস্তু সংস্থান কত একক, তাহলে এই ডলফিনের কথা বলি, তিমির কথা বলি, মাছের কথা বলি, তারা এক জায়গায় বসবাস করে, এই একটা গোষ্ঠী, কিন্তু তারা একদিকে কিন্তু তাদের মিল আছে আর কি, ওই দিক থেকে যে গোষ্ঠীগত মিল তাদের, মানে এটা আবার কিন্তু এরকম হতে পারে, বাস্তু সংস্থানগত গোষ্ঠী হতে পারে, বাট ভিন্ন ভিন্ন প্রজাতি হচ্ছে আর কি। আবার দেখো যারা স্থলে বাস করে তাদের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হচ্ছে আর কি। তো এবার আসো পরের অংশ হচ্ছে জেনেটিক একক। জেনেটিক এক নম্বর কথা বলবো আর কি, লাস্ট অন, 5 নম্বর, সেটা হলো জেনেটিক একক। ওকে। তো এইখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু দেখো। ধরো একটা প্রজাতি আছে, সেই প্রজাতির সদস্যগুলো প্রত্যেকটা একটা সদস্য। আচ্ছা, আমি ভিন্ন ভিন্ন করে দিচ্ছি আর কি, সদস্যদের মধ্যে আমার একটু ভিন্নতা দেখাচ্ছি মনে করো। সো অনেক ধরনের দেখাচ্ছি না, আমরা অনেক কিছু দেখালাম তাই না? ধরো এটা আমি এরকম দেখালাম, এটা মনে করি এরকম দেখালাম, এটা আবার এরকম দেখালাম, এটা ধরো এরকম। সো সবগুলো একই প্রজাতির, কিন্তু দেখ তাদের মধ্যে একটু ভিন্নতা রয়েছে বিভিন্ন কারণে আর কি। ঠিক আছে। সো এই কেন ভিন্নতা হয়েছে, তাদের জিনগত ভিন্নতা আছে তাদের মধ্যে, দ্যাটস ওয়াই তাদের ভিন্নতা। সো সিম্পলি চিন্তা করো, আমরা যদি 10 জন মানুষ এক জায়গায় দাঁড়াই, আমাদের সবাইকে দেখতে কি একই রকম মনে হবে? সবারই দেখবে পার্থক্য আছে। ধরো শুধু চোখ দিয়ে যদি পার্থক্য করো, দেখো চোখে, প্রত্যেকের চোখের ভিন্নতা আছে, কোনো না কোনো জায়গায় ভিন্নতা আছে। সেগুলো কি দ্বারা হয়? জিন দ্বারা হয়। তাহলে সেই সবগুলো জিনকে আমরা যদি একত্রিত করি আর কি, একত্রিত করি, সেটাই হলো এখানে জেনেটিক একক নিয়ে আলোচনা করা হয়েছে। সবগুলো জিনকে আমরা কি করবো? একত্রিত করবো। সেটা হলো কি, হ্যাঁ এখানে। ওকে। তাহলে তোকে এখানে কিন্তু অনেক ধরনের জিন রয়েছে আর কি। তো এগুলো সব জিন ভান্ডার হিসেবে কাজ করে, এবং এই ভান্ডারগুলো আবার দেখো, তোর এর সাথে এর বিয়ে হলো আর কি, তো পরবর্তী সন্তানের মধ্যে কিন্তু এই দুইটার মধ্যে আবার মিশ্রণ ঘটবে আর কি, জিনগুলো আর কি। তো এইভাবেই যেতে থাকবে আর কি, এটা হলো জিনগত একক। তো এই হলো মোটামুটি আমরা এটা নিয়ে আলোচনা করলাম, বেশি একটু জটিল আছে, তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কি। ওকে। এবার আসো, আহ এরপরে সংজ্ঞা দেবো আর কি, কি শিখবো আমরা এরপরে। আচ্ছা, প্রজাতির প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। প্রজাতির প্রকারভেদ, প্রজাতির প্রকারভেদ, প্রজাতির প্রকারভেদ নিয়ে আলোচনা করি। এখান থেকে ছিল সবগুলো লাগবে না, যেগুলো মূলত ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের নেব। আর এখান থেকে যে বড় প্রশ্ন প্রশ্ন হয় না মনে হয় খুব একটা, বাট ছোট প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, ছোট, ধরো 1 মার্কের প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন এরকম হতে পারে কি। তো চলো যাই আমরা একটা একটা করে শিখে ফেলি আর কি, কি কি আছে সেগুলো। 1 নম্বর হলো সিবলিং প্রজাতি, সিবলিং। হ্যাঁ,
সিবলিং প্রজাতি। ওকে, এক নম্বর হলো কি সিবলিং প্রজাতি। দেখো, প্রকৃতিতে এরকম অনেক জীব আছে যাদেরকে দেখতে একদম হুবহু মনে হয় আর কি। ঠিক আছে, হুবহু মানে খুব কাছাকাছি আর কি, একদম মনে হয় আর কি। ধরো সিম্পল উদাহরণ দেয় আর কি, ধরো ঘোড়া আর হলো উম, তোমার জেব্রা। দেখো একদম অলমোস্ট একই রকম দেখতে মনে হয় না, শুধু মানে গায়ের ডিজাইনটা আলাদা মনে হচ্ছে আর কি, কিন্তু দেখতে কিন্তু অনেকটা একই রকম, মানে তাদের স্ট্রাকচার। কিন্তু ঘোড়া আর জেব্রা কি একই প্রজাতি? সিম্পলি চিন্তা করো, ঘোড়া আর জেব্রাকে দেখতে কি একই রকম মনে হয় না? আমি উদাহরণ দিয়ে সংজ্ঞাটা দিচ্ছি এই কারণে, কারণ তোমাদের মনে থাকবে সহজে আর কি। ঘোড়া আর জেব্রাকে ধরো আর কি, তো ঘোড়া আর জেব্রা কি একই প্রজাতি? না, একই প্রজাতি না কিন্তু। তো ঘোড়ার সাথে জেব্রা যদি বিয়ে দেই, তাহলে কিন্তু তাদের সন্তান হবে না আর কি, তার মানে একই প্রজাতি নয়। সহজ হিসাব আর কি, হ্যাঁ। তো এই কথাটা আমার আগেই বলা ছিল আর কি, যে প্রজাতির যে সংজ্ঞা দিয়েছিলাম আমরা, তখন আমরা বলেছিলাম যে একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান তৈরি করে, তাদেরকে আমরা বলবো কি প্রজাতি বলবো। তো এটাকে যদি নর্মালি একটু মানে ভেঙে চুরে বলি, তাহলে বিষয়টা এরকম যে, যদি ধরো কাদেরকে বলবো, ধরো মানুষ, পৃথিবীর যে প্রায় 800 কোটি মানুষ আছে আর কি, সবাই একটা প্রজাতি, হোমোসেপিয়েন্সের আন্ডারে পড়ে এরা। তো এদেরকে আমরা প্রজাতি বলবো, এবং সংজ্ঞা কিভাবে দেবো আর কি, ধরো কথার কথা আর কি, ধরো আমাদের শিমুল আলীকে, শিমুল আলী দেখা গেল কি করলো, সে হলো ওই ফেসবুকে সে কি করতেছে, ধরো যে আমেরিকান কোনো মেয়েকে পটাচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকে তারা কথাবার্তা বলতেছে, মেসেঞ্জারে কথাবার্তা বলতেছে, আমেরিকান কোনো মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। উদ্দেশ্য, উদ্দেশ্য হলো সে আমেরিকাতে পাড়ি জমাবে, ঠিক আছে। তো যাই হোক, তো এক সময় দেখা গেল যে এই শিমুলের প্ররোচনায় বা তার কনভিন্সিং পাওয়ারের কারণে ওই আমেরিকান মেয়েটা শিমুলকে ভালোবেসে ফেললো, এবং কি হলো, তার প্রতি আকৃষ্ট হলো আর কি। তো তারপর কি হলো, যথারীতি ওই আমেরিকান মেয়েটা বাংলাদেশে চলে আসলো, এসে তারপরে শিমুলকে বিয়ে করে ফেললো আর কি। বিয়ে করে তারপরে শিমুলকে আমেরিকা নিয়ে চলে গেল আর কি। তো 5-7 বছর পরে দেখা গেল যে শিমুলের দুইটা ফুটফুটে সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। চমৎকার, হ্যাঁ। সো তাহলে দেখো, ওই যে আমেরিকান ওই যে আমেরিকান যে ছিল আর কি, সে তো আসলে আমাদের সাথে দেখতে কিন্তু একরকম না, তাই না? আমরা আমাদের থেকে কিন্তু দেখতে তাদের ভিন্নতা আছে আর কি। হতে পারে যে শিমুলের থেকে লম্বাও হতে পারে, এরকম হতে পারে, তাই না? তো যাই হোক, সো তাহলে তাদের সাথে আমাদের ওই শিমুলে কি দিলাম, বিয়ে দিলাম আর কি। তাদের যদি সন্তান হয়, তাহলে আমরা শিমুল এবং ওই আমেরিকান ওই মেয়েটাকে কি বলবো, একই প্রজাতি বলবো। তার মানে এইভাবে দুনিয়ার সকল মানুষ একই প্রজাতির আন্ডারে পড়েছে আর কি। ওকে। ওকে। তো কিন্তু যদি দেখতে একই রকম মনে হচ্ছে তাদেরকে, কিন্তু তাদের মধ্যে বিয়ে দিলাম কিন্তু সন্তান হবে না, বা তাদের মধ্যে প্রজনন সম্ভব নয় আর কি, তখন তাকে আমরা কি বলবো, ভিন্ন প্রজাতি বলবো। তো ঘোড়া এবং জেব্রা যেরকম আর কি, তাদেরকে দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে, কিন্তু তারা তারা কি, তাদের মধ্যে বিয়ে শাদী হবে না, তাদের সন্তান হবে না। তো রাশেদ একটা কমেন্টস করেছে, সেটা হচ্ছে, এটাও খুব ভালো বলেছে যে হ্যাঁ, আফ্রিকান হাতি এবং এশিয়ান যে হাতি আছে, এদেরকেও দেখতে একই রকম। যদিও আফ্রিকান হাতি সাইজে অনেক বড় হয়ে থাকে আর কি, এশিয়ান হাতি অনেক সাইজে ছোট হয়ে থাকে। আহ, কিছু ডিফারেন্স আছে আর কি, বাট আমরা হাতি বলতে কিন্তু হাতি বুঝি। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ও আচ্ছা, এটা হাতি, এটা মনে হয় বড় হাতি, এটা ছোট হাতি, বা এরকম মনে হতে পারে যে এটা সাইজ একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে, দ্যাটস ম্যাটার না, খুব একটা ম্যাটার করে না। কিন্তু সত্যিই তাই আর কি। সো তারা কিন্তু এই যে ভিন্ন ভিন্ন প্রজাতি কিন্তু, সো তাদেরকে আমরা কি বলতে পারি, এই যে একই রকম দেখতে, মানে অঙ্গ সংস্থানের দিক থেকে তাদেরকে দেখতে একই রকম সবকিছু পায়, বাট তাদের মধ্যে প্রজনন হয় না, তাদেরকে আমরা কি বলবো, সিবলিং প্রজাতি। কি প্রজাতি? সিবলিং প্রজাতি। আশা করি বুঝতে পারছেন। ওকে। হে হে, এই পোলা বিয়ে দিয়েই তো আমেরিকা পাঠিয়েছে তোমারে, শিমুল আলী। 5-7 বছর পরে তারপরে দুইটা সন্তানের বাবা হয়েছে, ঠিক আছে। ভালো করে শোনো, বিয়ের কথা শুনে সব কিছু ভুলে গেছে, মানে আমেরিকান মেয়ের কথা বলছি, সাথে সাথে সে সবকিছু ভুলে গেছে, এরপরে যে কি বলছি সে খেয়ালই করেনি। ভালো করে আবার পিছনে গিয়ে শুনে দেখো। ওকে। তো যেটা বলছিলাম আর কি, তাহলে সিবলিং পদার্থ আমরা বুঝতে পারছি। তাহলে সিবলিং পদার্থ তাদেরকে বলবো যে দুটি জীব, তাদেরকে দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু তারা কি করে না, নিজেদের মধ্যে মিলন মিলন করে না আর কি। সো তার mean তারা, তখন তাদেরকে আমরা কি বলবো, ভিন্ন প্রজাতি বলবো, এবং তাদেরকে আমরা কি বলবো, সিবলিং প্রজাতি। সিবলিং প্রজাতি। ওকে। আশা করি বুঝতে পারছো।
এবার আসো সিম্প্যাট্রিক প্রজাতি। হ্যাঁ, এই সিম্প্যাট্রিক প্রজাতি আর সিবলিং প্রজাতি অলমোস্ট একই কথা আর কি, খুব একটা পার্থক্য নাই এদের মধ্যে, দুইটাই একই কথা আর কি। হ্যাঁ, সো এটা আর নতুন করে বলার দরকার নেই। সিম্প্যাট্রিক প্রজাতি, সিম্প্যাট্রিক প্রজাতি, এই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখানে একটু হালকা নোট দিয়ে রাখি, দেখতে একই রকম, দেখতে প্রায় একই, কিন্তু ভিন্ন প্রজাতি, এগুলো হলো সিবলিং স্পিসিস। হ্যাঁ, সিম্প্যাথিক এটা তো আমরা দেখি, ওটা আমরা কি পাই? এটার মধ্যে একটু তার ভিন্নতা আছে সামান্য একটু, যে একই ভৌগোলিক এলাকায় বসবাস, এলাকায় বসবাস, এটা একটা কারণ। আর দুই হলো দেখতে একই রকম, অঙ্গসংস্থানিক, আচ্ছা, সহজ বিষয় দিই, দেখতে প্রায় একই রকম, দেখতে প্রায় একই রকম। তো বুঝতে পারতেছো কি, ওখানে আমরা বললাম দেখতে একই রকম ভিন্ন প্রজাতি, এটাও ভিন্ন প্রজাতি, দেখতে একই রকম কিন্তু এরা একই এলাকায় বাস করে আর কি, একই ভৌগোলিক এলাকায় বসবাস করে, তখন তারা হলো সিম্প্যাট্রিক প্রজাতি বলবো। আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এটাকে আমরা কি বলবো? সিম্প্যাট্রিক প্রজাতি আর কি। তো দুটোর মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো আর কি। এবার 3 নাম্বার, অ্যালোপ্যাট্রিক। হ্যাঁ, আমরা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির নাম শুনছি না, ওরকম অনেকটা। হ্যাঁ, অ্যালোপ্যাট্রিক, তাহলে সিবলিংস গেল, তারপরে সিম্প্যাট্রিক হলে সে অ্যালোপ্যাট্রিক আর কি। অ্যালোপ্যাট্রিক আর সিম্প্যাথিকের মধ্যে পার্থক্য শুধু একটাই, অলমোস্ট একই রকম, লিখে দিই আমরা অ্যালোপ্যাট্রিক, অ্যালোপ্যাট্রিক, অ্যালোপ্যাথিক পদ্ধতি। সো এদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য হলো, ওরা একই ভৌগোলিক এলাকায় বসবাস করছে, আর এরা কি করবে? ভিন্ন ভৌগোলিক এলাকায়, ভৌগোলিক এলাকায় বসবাস করবে, বসবাস। ওকে, সো আশা করি বুঝতে, কিন্তু দেখো খুব ক্লোজ কানেকশন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব একদম গোলায় টেলা যাবে। হ্যাঁ, ওকে, 3টা বললাম আর কি, সিবলিং প্রজাতি, সিবলিং প্রজাতির মধ্যে স্পেসিফিক ভাবে জায়গার উল্লেখ নাই যে আসলে কোন জায়গায়, ডিরেক্টলি বলছে তাদের দেখতে একই রকম এবং তারা নিজেদের মধ্যে মিলনের পূর্ব সন্তান তৈরি করবে না আর কি, নিজেদের মধ্যে প্রজনন করে না আর কি, তাদেরকে আমরা বলি সিবলিং প্রজাতি আর কি। ওকে, 2 নাম্বার হলো সিম্প্যাট্রিক প্রজাতি, কারা? যারা নিজেদের মধ্যে প্রজনন করে না, ঠিক আছে, এটা মিললো, বাট তারা একই এলাকায় বসবাস করে আর কি, তখন তাহলে কি? সিম্প্যাট্রিক, সিম্প্যাথিক। হ্যাঁ, সে অ্যালোপ্যাট্রিক কারা? তারা নিজেদের মধ্যে ওই একই কথা, প্রজনন করবে না, ঠিক আছে, ভালো কথা, বাট তারা ভিন্ন ভিন্ন, দেখতে কিন্তু একই রকম, এবং তারা ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকায় বসবাস করে, তখন তাকে আমরা বলবো কি? অ্যালোপ্যাট্রিক বলবো। তো আশা করি বুঝতে পারছো কি। হ্যাঁ, রাশেদ বলছো শুধু জায়গাটা ম্যাটার করতেছে। হ্যাঁ, একই এলাকায় হলে সিম্প্যাথিক, আর ভিন্ন এলাকায় হলে কি? অ্যালোপ্যাথিক। আশা করি বুঝতে পারছো। এর পরীক্ষা আসে আমি দেখছি। সো এরপরে যেগুলো আছে খুবই সহজ, আমি যে স্কিম থ্রু বলে যাবো আর কি। হ্যাঁ, স্কিম থ্রু বলে যাবো, এটা নাম লেখার সঙ্গে সঙ্গে তোমরা বুঝে যাবে যেটা মিনিংটা কি। এর বলছে মহাদেশীয় প্রজাতি, মহাদেশীয় প্রজাতি। মহাদেশীয় প্রজাতি মানে কি? একটা মহাদেশে ধরো আমাদের অনেকগুলো মহাদেশ আছে না, ধরো এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপর দক্ষিণ আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এরকম আছে না, অ্যান্টার্কটিকা মহাদেশ। সো একই মহাদেশ, ধরো সবগুলোই ধরো কোথায় বাস করে? সে এশিয়া মহাদেশে বাস করে।
যে প্রজাতি যেগুলো আছে সবগুলো শুধুমাত্র এশিয়া মহাদেশের মধ্যে আছে, আর অন্য কোথাও নাই আর কি। তো তাদেরকে আমরা কি বলবো, মহাদেশীয় প্রজাতি বলবো। শুধু একটা মহাদেশে আছে। ব্যাপক অঞ্চল জুড়ে থাকবে আর কি। ওকে, সো আশা করি বুঝতে পারছো আর কি। খুবই সিম্পল আর কি। এবার পরেরটা হচ্ছে যেটা আমরা দ্বীপবাসী প্রজাতি। দ্বীপবাসী প্রজাতি, হ্যাঁ, এটা হলো দ্বীপবাসী প্রজাতি। দ্বীপবাসী প্রজাতি, দ্বীপবাসী প্রজাতি এটাকে ব্যাখ্যা করা লাগবে? দ্বীপবাসী প্রজাতি কাকে বলে, মানে যে সকল প্রজাতি, ধরো একটা প্রজাতি আছে সাধারণত দ্বীপের মধ্যে শুধু আটকে না, ওই দ্বীপেই শুধু তারা বাস করে, তাদেরকে আমরা কি বলবো, দ্বীপবাসী প্রজাতি। আশা করি বুঝতে পারছি, খুবই সিম্পল, আমি জাস্ট নামগুলো বললেই তোমরা বুঝে যাবো আর কি। তারপরে সর্বব্যাপী প্রজাতি, তোমরা নিজেরই বলে কি হবে, সর্বব্যাপী, আমার লেখার দরকার আছে, তারপর লিখে যাচ্ছে, যাও। সর্বব্যাপী প্রজাতি, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, বুঝছো। ওই যেগুলো একটু ভালো করে পড়ালাম ওইগুলো বেশি ইম্পর্টেন্ট, এমনি তোমরা দাগিয়ে নিতে পারো, ধরো সিবলিং ইম্পর্টেন্ট, সিম্প্যাটিক ইম্পর্টেন্ট, অ্যালোপ্যাথিক ইম্পর্টেন্ট, তারপরে মহাদেশীয় পর্যন্ত ঠিক আছে। তারপরে দ্বীপবাসী পদ্ধতি লাগবে না, সর্বব্যাপী পদ্ধতি লাগবে। সর্বব্যাপী পদ্ধতি বলতে কাকে বলেছে, যারা হলো সব জায়গায় বাস করে, তারা কি সর্বব্যাপী পদ্ধতি, পৃথিবীর সব জায়গায় তাদের পাওয়া যায়। তারপরে ট্রপিকো পলিটান প্রজাতি, ট্রপিকো পলিটান প্রজাতি। So, এইটা জাস্ট এটা না, এটার মিনিংটা যদি তুমি বোঝো আর কি, তাহলে এমনিতেই বুঝতে পারো। ট্রপিকো পলিটান, ট্রপিকো পলিটান, সিম্পল হিসাব। ট্রপিকো পলিটান, হ্যাঁ। সো ট্রপিক মানে কি, ট্রপিক্যাল অঞ্চল মানে গ্রীষ্মমন্ডলীয়, গ্রীষ্মমন্ডলীয় যে অঞ্চল সেটা বলে কি ট্রপিক অঞ্চল, ঠিক আছে। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল যেমন আমাদের এই যে আহ, আমাদের এই যে এশিয়া সাবকন্টিনেন্ট যেটা আর কি, এটা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল আর কি। সো এই যে এইখানে যারা বাস করবে তারা হলো কি ট্রপিকোপলিটান আর কি। এটা আমি জাস্ট এখানে মুখে মুখে বলে যাচ্ছি আর কি। তারপরে মন্টেন প্রজাতি, মন্টেন, মন্টেন, একটু লিখে দেয় আর কি, তাহলে তোমাদের জন্য ভালো হবে কি। ইংলিশে দেখো, বাংলা তো আছেই, ট্রপিকোপলিটান, দেখো এটা ট্রপিকোপলিটান। তোমরা কসমোপলিটানের নাম শুনছো, কসমো মানে হলো সারা পৃথিবীব্যাপী যেটা, সেটা কসমোপলিটান। এখানে পলিটানটা বাদ দাও, এইটুকুন বাদ দিয়ে দাও, তাহলে দেখো মিনিংটা কি আসে। ট্রপিকো মানে ট্রপিক, ট্রপিক, এখানে কিন্তু ট্রপিক শব্দটা কিন্তু আছে। ট্রপিক মানে হলো গ্রীষ্মমণ্ডলীয়, গ্রীষ্মমণ্ডলীয়, হ্যাঁ, গ্রীষ্মমণ্ডলীয় যে অঞ্চলে যারা আছে তারা ট্রপিক। তার মানে যে সকল প্রজাতি এই ট্রপিক্যাল অঞ্চলে বাস করে তারা হলো কি ট্রপিকো পলিটান প্রজাতি বলা হয়, সিম্পল হিসাব, হ্যাঁ। ওকে, তারপরে আছে হলো মন্টেন প্রজাতি, মন্টেন, এটার বাংলাটা লিখে দেয়, ট্রপিকোপলিটান, ট্রপিকোপলিটান। ওকে, এটা গেল। মন্টেন, মন্টেন প্রজাতি, মন্টেন প্রজাতি, মন্টেন প্রজাতি কারা, ইংলিশে দেখো, মন্টেন স্পেসিস। মন্টেন, আসলে মন্টেন শব্দটা কোথা থেকে আসছে, মাউন্টেন থেকে আসছে, কোথা থেকে আসছে, মাউন্টেন, মন্টেন করে আসছে মাউন্টেন, মাউন্টেন থেকে এটা আসছে, মন্টেন আসছে হলো মাউন্টেন থেকে। মাউন্টেন মানে কি, মাউন্টেন মানে হলো ওই যে পর্বত, তাহলে যারা যে সকল প্রজাতি পর্বতে বাস করে তাদেরকে বলবো কি মন্টেন প্রজাতি, সহজ হিসাব, আশা করি বুঝতে পারছো কি। আচ্ছা, তারপরে আসো, তারপরে আসো, আর কি আছে, মরফোলজিক্যাল পদ্ধতি দরকার নাই, মায়াগো পদ্ধতি দরকার নাই, তারপর অঙ্গ সংস্থান পদ্ধতি দরকার নাই, তারপরে অ্যাপোমিকটিক পদ্ধতি দরকার নাই, তারপরে প্যানমিকটিক পদ্ধতি দরকার নাই। নক দিচ্ছে কে?
তো আশা করি সকলে বুঝতে পারছো, এগুলো অত কঠিন না কিন্তু সহজ আর কি। আমি যেগুলো সহজ একদম সেগুলো নিয়ে আসলে বেশি কথা বলার দরকার নেই আমি মনে করি। যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো নিয়ে কথা বলি আর কি। প্রত্নতাত্ত্বিক প্রজাতি, প্রত্নতাত্ত্বিক এটা অনেক সময় আসতে পারে, প্যালিওন্টোলজিক্যাল স্পিসিস বা প্রত্নতাত্ত্বিক প্রজাতি। প্রত্নতাত্ত্বিক প্রজাতি, প্রত্নতাত্ত্বিক প্রজাতি, প্রত্নতাত্ত্বিক প্রজাতি। ওকে, তো সহজ হিসাব করো, যেটা তোমার জীবাশ্ম আকারে কোনো মাটির নিচ থেকে বা কোথা থেকে পাইছো আর কি, সেই ধরনের প্রজাতিকে আমরা কি বলবো, প্রত্নতাত্ত্বিক প্রজাতি। ওকে, যেটার অস্তিত্ব এখন আর নাই মনে করো, মাটির নিচ থেকে বা কোনো একটা জায়গা থেকে পাইছো আর কি, না যেটা সংরক্ষিত ছিল আর কি কোথাও, অনেক বছর ধরে 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 সে রয়ে গেছে আর কি, তো এখন তো সেটা পেয়ে গেছো। তো সেই ধরনের প্রজাতিগুলোকে আমরা কি বলবো, প্রত্নতাত্ত্বিক প্রজাতি। আশা করি বুঝতে পারছো আর কি। এবার সে পলিটাইপিক প্রজাতি আর হলো মনোটাইপিক প্রজাতি। পলিটাইপিক প্রজাতি আর হলো মনোটাইপিক প্রজাতি। ওকে, এই দুইটা দিলে এটা শেষ। পলিটাইপিক প্রজাতি আর একটা কি, মনোটাইপিক প্রজাতি। পলি মানে বহু, সোজা হিসাব, আর মনো মানে এক, সিঙ্গেল। হ্যাঁ, তাহলে যে সকল প্রজাতির অনেকগুলো কি থাকবে, উপপ্রজাতি থাকবে, ঠিক আছে, কি থাকবে, অনেকগুলো বহু উপপ্রজাতি, উপপ্রজাতি, উপপ্রজাতি থাকবে। উপপ্রজাতি কি, এরপরে আমরা সংজ্ঞা দেবো আর কি, সেটা এরপরে আছে উপপ্রজাতির সংজ্ঞা। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি শুধু মনে রাখো যে একটা প্রজাতির মধ্যে আবার কিছুটা, মানে তারা নিজেদের মধ্যে প্রজনন হয় ঠিক আছে, বাট তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে আর কি। হ্যাঁ, মানে ধরো দেখতে ভিন্নতা বা সাইজে ভিন্নতা বা বিভিন্ন ফাংশনে তার ভিন্নতা হতে পারে। সো তখন তাদেরকে আমরা বলো কি, উপপ্রজাতি বলবো আর কি। ওকে, তাকে কি বলবো, উপপ্রজাতি বলবো আর কি। মাথা রেখো, ধরো আমরা কি বললাম যে একটা প্রজাতি, যেমন ধরো আমি কথার কথা একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা তো সবাই ভাত শালিক তো সকলে দেখেছো আর কি, তাই না, ভাত শালিক। তো এই ভাত শালিক গুলো কিন্তু ধরো এরকম আর কি, যে আহ, আমাদের এই দিকে যেগুলো ভাত শালিক দেখা যায় সেটা একরকম, আবার আমি দেখছি চট্টগ্রামের ওইদিকে যে ভাত শালিক, তার মধ্যে একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা পাওয়া যায়। আবার ধরো যে আহ, উম, জঙ্গল ময়না যেগুলো আছে, যেমন একটা ঝুটি ময়না, দেখবে যে ঝুটি ময়না আছে আর কি, ওই ময়নার মতোই দেখতে আর কি। তো ওই ঝুটি ময়নাগুলো আমাদের এলাকায় সাইজ যেরকম, আমি দেখছি চট্টগ্রাম ওইদিকে সাইজটা একটু বড় হয়ে থাকে এবং তার একটু ভিন্নতা দেখা যায় তাদের মধ্যে। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্য করে তাদের কি করছে, একটু ভিন্ন প্রজাতির নাম দিয়েছে আর কি, উপপ্রজাতি। ওকে, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হলো যে প্যাসার ডোমেস্টিকাস, ঠিক আছে। প্যাসার ডোমেস্টিকাস হলো একটা চড়ুই পাখি আর কি, এটা ইউরোপে পাওয়া যায়, ঠিক আছে। প্যাসার ডোমেস্টিকাস একটা চড়ুই, এটা ইউরোপ দেশে পাওয়া যায়, ইউরোপিয়ান কান্ট্রি ওইগুলোতে পাওয়া যায় প্যাসার ডোমেস্টিকাস। এই প্যাসার ডোমেস্টিকাস তোমার হলো ওদেরকে যেরকম দেখতে, তো বিজ্ঞানীরা দেখলো যে নীল নদের আশেপাশে, নীল নদ তো ছিল মিশরের যে নীল নদ, সেই নীল নদের আশেপাশে যে সকল প্রজাতি আছে আর কি, ওদেরকে মানে একই, ওটাও প্যাসার ডোমেস্টিকাস, ওটাও প্যাসার ডোমেস্টিকাস, ওদের মধ্যে নিজেদের মধ্যে প্রজননও হয় আর কি, কিন্তু এদের মধ্যে আবার ভিন্নতা দেখা যাচ্ছে, মানে আকার আকৃতি বা বিভিন্ন কারণে তাদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। তখন তারা চিন্তা করে যে না, এটা যেহেতু দেখতেই ভিন্ন লাগতেছে, একই পদার্থ হোক, বাট তাহলে এই পদার্থের মধ্যে আবার একটু আমরা কি করি, আলাদা করি আর কি। যে ঠিক আছে, তারা একই পদার্থ, বাট তাদেরকে আমি একটু ভিন্ন ভিন্ন সেকশনে রেখে দিলাম আর কি। তো তখন দেখা গেল ওইটার নাম দিল কি, প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। নাইলোটিকাস কোথা থেকে আসলো, ওই যে নাইল রিভারের কাছাকাছি পাওয়া যায়, এদের নাম হচ্ছে কি নাইলোটিকাস। নাইল রিভার মানে কি, নীল নদ, নীল নদের ইংলিশে হলো নাইল রিভার। হ্যাঁ, জানো তো, আশা করি জানো সকলে। ওকে, ভেরি গুড শিমুল। আহ তো বুঝতে পারছো আশা করি। এখন দেখো ওইগুলো আমি উপপ্রজাতির সংজ্ঞা দিলাম, তাহলে দেখো এই যে একই প্রজাতির আন্ডারে আবার কি থাকতে পারে, এতে ভিন্ন ভিন্নতা দেখা যেতে পারে তার মধ্যে, তার অঙ্গ সংস্থানিক বা বিভিন্ন কারণে তাদের মধ্যে ভিন্নতা দেখা যেতে পারে, তখন সেগুলিকে আমরা বলি উপপ্রজাতি বলি, ইংলিশে বলে সাব স্পেসিস। তো এখন যদি বলছে যে যে সকল প্রজাতির মধ্যে অনেকগুলো উপপ্রজাতি থাকে তার নাম হলো কি পলিটাইপিক প্রজাতি, আর যে সকল প্রজাতির মধ্যে মাত্র একটাই প্রজাতি আছে, আর কোনো ভিন্নতা নাই, সবগুলো দেখতে একই রকম আর কি, একদম হুবহু একই রকম, তাদেরকে আমরা কি মনোটাইপিক প্রজাতি। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। হ্যাঁ।
হ্যাঁ, মুরগির এক্সাম্পল হতে পারে। রাশেদ বলেছো, ভেরি গুড। তো চলো যাই, আমরা তাহলে উপপাদ্যের সঙ্গে কিন্তু এক প্রকার দিয়েই ফেললাম আর কি। উপপাদ্য কাকে বলে সেটা কিন্তু আমাদের অলরেডি দেওয়াই হয়ে গেল। উপপাদ্য থেকে প্রশ্ন আসে যে উপপাদ্যের প্রকারভেদ চাই আর কি, কিন্তু তোমাদের এখন লাগবে না। তোমাদের এখন লাগবে না এই কারণে, কারণ এটা 2024 সালে এই প্রশ্নটা চলে এসেছে আর কি। তোমাদের জন্য আর এটা ইম্পর্টেন্ট নেই, হ্যাঁ। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাই, এটা তোমাদের লাগবে না, হ্যাঁ। তারপরে আমি যদি বলো, জাস্ট একটু হাইলাইট গুলো বলে দিতে পারি আর কি, সিম্পলি আর কি। তো এগুলো তো আমাদের হয়ে গেছে নাকি। তো আমরা চলে যাচ্ছি এখানে এরপর টপিক না উপপ্রজাতি। উপপ্রজাতি, তো উপপ্রজাতির সঙ্গে আমরা কি বললাম, যে একটা প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে ভিন্নতা দেখা যায়, তখন তাদেরকে আমরা আলাদা করি আর কি। অঙ্গসংস্থানিক বিভিন্ন পার্থক্য দেখা যায়। তো পার্থক্যের ভিত্তিতে যে যারা ভিন্নতা দেখা যায় তাদেরকে আমরা কি বলি, উপপ্রজাতি বলে থাকি আর কি। সিম্পল সংজ্ঞা, সংজ্ঞা আসলে আসতে পারে, কিন্তু বড় প্রশ্নটা আসবে না, শিওর থাকো, কারণ 2024 সালে বড় প্রশ্ন আকারে এটা এসে গেছে আর কি। সেটা আসার সম্ভাবনা নাই। ছোট প্রশ্ন আকারে যদি আসে, সেটা আসলেও যে শুধুমাত্র সংজ্ঞা আসতে পারে যে উপপদ্ধতি কাকে বলে, সেটা নিয়ে ডিটেলস করার দরকার নেই আর কি। ওকে, এবার আসো প্রাণীদেহের সংগঠন স্তর, এটা নিয়ে আমরা আলোচনা করব। সময় আছে? প্রাণীদেহের সংগঠন স্তর, এই প্রাণীদেহের সংগঠন স্তরটা আলোচনা করি, আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো প্রাণীদেহের সংগঠন স্তর নিয়ে আমরা অলরেডি আগে আলোচনা করেছি আর কি। তো আজকে আর একটু এই জন্য খুব বেশি আলোচনা করবো না, জাস্ট স্কিম তো তোমাদের একটু বলে যাবো আর কি। ওকে, প্রাণীদেহের সংগঠন স্তর। তো একটা প্রাণীর দেহ কিভাবে গঠিত হয় দেখো, কোনো কোনো প্রাণীর দেহে দেখছি আমরা তারা কোষ নিয়ে তাদের দেহ গঠিত হয়েছে, আবার কোনো কোনো প্রাণীর দেহে গিয়েছে কোষগুলো নিয়ে আবার টিস্যু গঠিত হয়েছে, সেগুলো তার প্রাণীর দেহ গঠিত হয়েছে। আবার কোনো ক্ষেত্রে টিস্যুগুলো মিলে অঙ্গ গঠন করছে, অঙ্গগুলো মিলে আবার অঙ্গতন্ত্র গঠন করছে। এভাবে কিন্তু আস্তে আস্তে মানে যদি ইভলিউশনের গ্রাফ দেখা যায়, যে পরিফেরা পর্ব থেকে একদম কর্ডাটা পর্যন্ত সবগুলো পর্বকে যদি আমরা খেয়াল করি, দেখতে পাবো কি যে প্রত্যেকের ক্ষেত্রে দেখো পরিফেরা পর্বের প্রাণীর দেহের গঠনটা খুবই স্বাভাবিক, খুবই সিম্পল। তারা শুধুমাত্র কিছু কোষ একসাথে জড়ো হয়ে তারপরে তাদের দেহটা গঠিত হয়েছে। আবার যদি আমরা নিডেরিনদের দেখি, ওখানে আমরা টিস্যু দেখতে পাই। আবার প্লাটিহেলমিনথেসিসদের দেখি, ওখানে আমরা কি অঙ্গ দেখতে পাই, তার উপরে কি অঙ্গতন্ত্র দেখতে পাই। এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট কার্ভটা দেখতে পাচ্ছে। সো এই যে পর্যায়ক্রমিক পরিবর্তনটা ঘটছে আর কি, পরিবর্তন ঘটার মধ্যে যে প্রাণীর দেহ গঠিত হয়েছে, সেইটাই হলো কি প্রাণীর দেহের সংগঠন স্তর। ওকে, সো এখন এই প্রাণীর দেহের সংগঠন স্তর যেগুলো আছে, সেগুলো বিভিন্ন রকম হতে পারে। সো সেগুলো এক এক করে আমরা আলোচনা করি। অবশ্যই স্কিম তো যাবো আর কি। এক হলো প্রোটোপ্লাজমীয়, প্রোটোপ্লাজমীয় স্তর। এক নম্বর হলো কি প্রোটো প্রোটোপ্লাজমীয় স্তর। প্রোটোপ্লাজম স্তরটা কিভাবে গঠিত হয়েছে, ধরো একটা প্রাণী, তার দেহটা গঠিত হয়েছে এরকম যে তার বেসিক্যালি কোনো কোষ ওইভাবে তৈরি হয় নাই, কিন্তু তার কি আছে, ধরো মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে মনে করো গোলগি বডি আছে, গোলগি বডি আছে, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম আছে। ঠিক আছে, সো এগুলো নিয়ে তার দেহ বা রাইবোজোম আছে, এগুলো নিয়ে তার দেহটা গঠিত হয়েছে, এবং তার দেহটা এভাবে তার সকল কার্যক্রম চালিত হয় আর কি। তখন সেখানে আমরা কি বলবো, প্রোটোপ্লাজম স্তর, সেই সকল প্রাণীদের আমরা কি বলবো, প্রোটোপ্লাজম স্তরীয় প্রাণী। উদাহরণ হিসেবে আমরা কাকে বলতে পারি, উদাহরণ হিসেবে এই ধরনের প্রাণী কারা কারা, যেমন অ্যামিবা।
অ্যামিবা। অ্যামিবা এর মধ্যে পড়ে আর কি। ঠিক আছে। তারপরে হলো মনে করো ইউগ্লেনা এর মধ্যে পড়ে, ইউগ্লেনা। ঠিক আছে, দুটি বললাম। তো অ্যামিবাইডের মধ্যে পড়ে, ইউগ্লেনাইডের মধ্যে পড়ে, প্যারামেসিয়ামের মধ্যে পড়ে, প্লাজমোডিয়ামের মধ্যে পড়ে। এগুলো হলো কার প্রোটোপ্লাজমের স্তর আর কি। সো তাদের দেহটা গঠিত হয়েছে জাস্ট কিছু প্রোটোপ্লাজম একসাথে হয়েছে, বেসিক্যালি কোষও ঠিক মতো তাদের তৈরি হয় না আর কি। তো সেটা দিয়ে যদি কোনো প্রাণী হয় বা জীব হয়, তখন তাদেরকে আমরা বলবো কি প্রোটোপ্লাজমের স্তরীয় জীব আর কি। তাদের দেহের সংগঠন মাত্রা কেমনটা, প্রোটোপ্লাজমের স্তর মাত্রার সংগঠন আর কি। তো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। এক গেল, এবার দুইয়ে চলে যাচ্ছে আমরা। কোষীয় স্তর। দুই হলো কি কোষীয় স্তর। দুই কোষীয় স্তর। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কোষীয় স্তরের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো কোষ, অনেকগুলো কোষ একত্রিত হয়েছে, একত্রিত হয়ে জীবের সকল কার্যক্রম চালায়, জীবের কার্যক্রম চালায়। অনেকগুলো কোষ একসাথে হয়েছে, হয়ে তাদের জীব, ধরো এখানে এরকম, ধরো এটা একটা প্রাণী, এগুলো প্রত্যেকটা তাদের কোষ আর কি। কোষ একসাথে হয়েছে, এখন বিভিন্ন তারা কি করতেছে, এই দ্বারা তাদের কার্যক্রম চালাচ্ছে আর কি। তো সেই ধরনের আহ, চালানোর মাধ্যমে যদি কোনো প্রাণীর দেহ গঠিত হয়, তো সেই প্রাণীর দেহের সংগঠন মাত্রাকে আমরা বলবো কি কোষীয় স্তর সংগঠন মাত্রা আর কি। আমরা জাস্ট কোষগুলো একসাথে হয়েই তার সংগঠন। যেমন কোনো পরিফেরা পর্বে আমরা বিভিন্ন প্রাণী দেখি, ধরো যে আমরা স্কাইফাকে দেখতে পারি, আমরা স্কাইফা দেহটা অনেকটা এরকম। তো তার দেহে কি আছে, ধরো এই কোষ জাস্ট এখানে কোষগুলো একসাথে সুন্দর করে বসছে, ধরো পাথরগুলোকে একসাথে রাখছি, পাথরগুলো এক একটা এক এক রকম আর কি, ভিন্নতা আছে তাদের মধ্যে আর কি, এক একজন এক এক কাজ করতেছে আর কি। আবার এখানে ভিতরে মনে করে আরো কিছু কোষ আছে, এরা আবার অন্য কাজ করতেছে আর কি। তো ঠিক নাই, মানে কোষগুলো এলোমেলো ভাবে কাজ করতেছে আর কি, একত্রিত হয়ে একসাথে কোনো কাজ করতেছে না আর কি। তো বুঝতে পারছো? তো তখন সেই ধরনের মানে যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে, তাদের যে দেহের সংগঠন মাত্রা, সেটাকে আমরা বলবো কোষীয় সংগঠন মাত্রা আর কি। কোষীয় স্তর নিয়ে তাদের সংগঠন মাত্রা গঠিত আছে। তো আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল কি হবে, যেমন হলো উদাহরণ, উদাহরণ, উদাহরণ স্কাইফা, স্কাইফা, স্কাইফা হলো তাদের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টস করবা, আমি অবশ্যই রিপিট করবো ইনশাল্লাহ। ওকে, এবার সে কলা স্তর। কলা স্তর তিন না, এটা তিন তো হওয়ার কথা। দুই গেছে কোষ, তিন হলো কলা স্তর। কলা স্তর বিশিষ্ট সংগঠন ক্রমমাত্রা আর কি। তো কলা স্তরটা কেমন, তো আগে শিখতে হবে কলা কি। কলার ইংলিশে বলে টিস্যু বলে ইংলিশে, টিস্যু শব্দকে আবার বাংলায় লেখা আর কি। তো তাহলে টিস্যুর সঙ্গে কি, একগুচ্ছ কোষ, দেখো সংজ্ঞা দিচ্ছি আমরা, আহ এভাবে দেখা দিলে সুবিধা হবে, হ্যাঁ। একগুচ্ছ কোষ, তারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে এবং একই জায়গায় তারা অবস্থান করতেছে আর কি। এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, এই জায়গায় তারা অবস্থান করতেছে এবং একই কাজ, সবাই মিলে একই কাজ করতেছে আর কি। তখন তাদেরকে আমরা কি বলবো, টিস্যু বলবো। এটাকে কি বলবো, টিস্যু, টিস্যু বা বাংলায় বলে কলা, বাংলা কি বলে কলা। তাহলে একগুচ্ছ কোষ একই জায়গায় উৎপত্তি লাভ করছে এবং একই ধরনের কাজ যখন করে, তখন তাকে বলে টিস্যু বা কলা। ঠিক আছে। যেমন ধরো আমি একটা ছবি আঁকাইছি, এটা কিন্তু মূলত যকৃতের ছবি, যকৃৎ, মানব দেহের যকৃৎ আর কি। এই যকৃতের যতগুলো কোষ আছে, মানে সবগুলো একই রকম, সবগুলো একই জায়গায় থাকে এবং সবাই একই ধরনের কাজ করে। তাহলে যকৃতের কোষগুলোকে আমরা কি বলবো, জড়ো হয়ে যখন থাকবে, ওই একগুচ্ছ কোষকে আমরা কি বলবো, টিস্যু বলবো। সেই সবগুলো টিস্যু দিয়ে আবার কি হয়েছে দেখো, একটা অঙ্গ গঠন করে ফেলছে আর কি। যকৃৎ নিজে একটা অঙ্গ, সেটা গঠন করে ফেলছে আর কি। আমরা অঙ্গ পর্যন্ত এখন যাচ্ছি না, আমরা শুধু ওই টিস্যু পর্যন্ত থাকতেছি আর কি। তাহলে আমরা টিস্যুর সংখ্যা কি বললাম, একগুচ্ছ কোষ একই জায়গাতে উৎপত্তি লাভ করবে
একই জায়গায় অবস্থান করবে এবং একই ধরনের যখন কাজ করে তখন তাকে আমরা কি বলবো, টিস্যু বলবো। সিম্পল কথা কিন্তু। তো যদি ধরো তোমাদের দিয়ে এক্সাম্পল, ধরো আমার সামনে 20 জন স্টুডেন্ট বসে আছে আর কি। ওকে, কথার কথা, আমার সামনে 20 জন স্টুডেন্ট বসে আছে এবং তাদেরকে বললাম যদি একজন চিত্র আঁকো, ঠিক আছে, একজন হলো আহ, আহ, রচনা লেখো, একজন কবিতা লেখো, একজন হলো তোমার ইংলিশ কবিতা লেখো, একজন হলো রবীন্দ্রনাথের কবিতা লেখো, একজন মনে করো তোমার হলো গান গাও, একজন নাচো। মানে এক একজনকে এক এক কাজ দিয়ে দিলাম আমি। প্রত্যেকটা ব্যক্তি, তোমরা মনে করো যে 20 জন স্টুডেন্ট সামনে আছো, এই 20 জন স্টুডেন্ট হলো 20টা কোষ মনে করো। তো তোমাদের প্রত্যেকে এক একটা কাজ আলাদা আলাদা দিয়ে দিলাম আর কি। এবং তোমরা এক একজন এক এক কাজ করতেছো আর কি। তাহলে তোমরা কিন্তু একসাথে একসাথে অবস্থান করতেছো, বাট ঠিক আছে, একসাথে অবস্থান করতেছো বাট একই ধরনের কাজ কিন্তু তোমরা করছো না আর কি। তো একই ধরনের কাজ যদি না করো তখন তোমাদের টিস্যু বলা যাবে না, তোমাদের টিস্যু বলা যাবে না, তখন তোমরা কি শুধুমাত্র কোষ বলবো তোমাদের। এটা ছিল আগেরটা। এখানে দেখো পরিফেরার যে আমরা স্কাইফার ছবিটা আঁকলাম, এখানে দেখো কোষগুলো একসাথে আছে। এখানে ধরো ওই যে 20 জন স্টুডেন্ট মারবে এখানে বসে আছে, এক একজন এক এক কাজ করতেছে, এক একজন এক এক ধরনের কাজ করতেছে আর কি। তো তখন আমরা কি বলবো, এটা হলো কোষীয় মাত্রার গঠন আর কি। সংগঠন মাত্রা কেমন, কোষীয় মাত্রা, ঠিক আছে। কিন্তু যদি সবগুলো স্টুডেন্ট 20 জন স্টুডেন্ট আমরা কি করতেছে, 20 জন স্টুডেন্ট হলো কি করতেছে, আরিফ বায়োলজি ক্লাসরুমে ক্লাস করতেছে আর কি। একই জিনিস তারা পড়তেছে আর কি, কোনো ভিন্নতা তাদের নেই। সবাই এখন এই ক্লাসটাই মনোযোগ দিয়ে দেখতেছে আর কি। তো ওই 20 জনকে আমরা কি বলবো, একসাথে তারা একই জায়গায় অবস্থান করতেছে, একই জায়গায় উৎপত্তি লাভ করছে এবং একই ধরনের কাজ করতেছে, তখন ওই 20 জন স্টুডেন্টকে আমরা কি বলবো, একসাথে করবো টিস্যু বলবো। কি বলবো, টিস্যু। আশা করি সকলে বুঝতে পারছো, হ্যাঁ? ওকে, তাহলে ওই 20 জন স্টুডেন্ট যদি একই কাজ করে এক জায়গায় বসে, তখন তাদেরকে আমরা টিস্যু বলবো। আর যদি ভিন্ন ভিন্ন কাজ করে তখন আমরা তাদেরকে টিস্যু বলতে পারবো না, শুধুমাত্র কি কোষীয় মাত্রা গঠন তাদেরকে আমরা বলতে পারবো আর কি। তো এখন দেখো এই যে কলা স্তরের ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে কি হয় যে অনেকগুলো কোষ একসাথে জড়া হয় আর তারা একই ধরনের কাজ করতে থাকে আর কি। তো এইভাবে কিছু কোষ এক জায়গায় আছে, ওরা একই ধরনের কাজ করতেছে, আবার অনেকগুলো কোষ এক জায়গায় আছে, ওরা একই ধরনের কাজ করতেছে, আবার অনেকগুলো কোষ এক জায়গায় আছে, তারা এক ধরনের কাজ করতেছে। এইভাবে যদি কোনো কোনো প্রাণীর শরীর গঠিত হয়, তখন সেই ধরনের গঠনকে আমরা কি বলবো, কলা বা টিস্যু মাত্রার সংগঠন মাত্রা। আশা করি একদম চমৎকার ভাবে বুঝতে পারছো আশা করি। সে এক্সাম্পল কেমন, হাইড্রা, অরেলিয়া, অবলিয়া অর্থাৎ নিডেরিয়ান পর্বের প্রাণীরা এখানে এসেছে আর কি। উদাহরণ, হাইড্রা, তারপরে অরেলিয়া, আরো আছে অবলিয়া, আর অনেক কিছু দেওয়া যায়, তোমরা দুটোই শেখো। ওকে, সো এগুলো হলো তাদের উদাহরণ। আশা করি সহজেই বুঝতে পেরেছো আর কি। এবার আসো পরের স্তরে যাচ্ছে আমরা, সেটা অঙ্গ স্তর। অঙ্গ স্তর, অঙ্গ স্তর 4 নম্বর চলে যাচ্ছে অঙ্গ স্তর। অঙ্গ স্তর নিয়ে এদের দেহ কিভাবে গঠিতেছে সেটা আমরা একটু দেখি আর কি। So, অঙ্গ স্তরটা কি, তো আমরা দেখলাম যে অনেকগুলো টিস্যু একসাথে জড়ো হয়ে কাজ করতেছে আর কি। এখন টিস্যুগুলো সব যত ধরনের টিস্যু আছে সবাই আবার একসাথে মিলে কি হবে, একটা অঙ্গ গঠন করবে আর কি। ধরো যকৃৎ, আমি যে দেখালাম আর কি, তো যকৃতের সবগুলো টিস্যু একত্রিত হয়ে গিয়েছে, একটা অঙ্গ গঠন করছে। কিডনির কথা যদি বলি, সবগুলো টিস্যু একসাথে জড়ো হয়ে গিয়েছে, একটা কিডনি গঠন করছে। হার্টের কথা যদি গঠন বলি আমরা, সবগুলো টিস্যু, হার্টের যে টিস্যুগুলো আছে সেগুলো সবগুলো একসাথে জড়ো হয়ে গিয়েছে, একটা হার্ট গঠন করছে। এই প্রত্যেকটা কি এক একটা অঙ্গ। এরকম টিস্যুগুলো যখন একসাথে বসে আবার কি গঠন করে, একটা অঙ্গ গঠন করে আর কি। তখন সেই অঙ্গ দিয়ে যখন কোনো প্রাণীর দেহ যদি সেই অঙ্গ দিয়ে দিয়ে কার্যক্রম চালানো হয়, তখন হলো তাদেরকে আমি কি বলবো, অঙ্গ মাত্রা বলবো, অঙ্গ স্তর বলবো তাদের দেহ। ঠিক আছে, এভাবে কিন্তু ডেভেলপ হয়েছে আর কি। ধরো অঙ্গের ক্ষেত্রে এক্সাম্পল, ধরো চোখ একটা অঙ্গ, ঠিক আছে, চোখ একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, তারপরে লিভার একটা অঙ্গ, হার্ট একটা অঙ্গ, এই প্রত্যেকটা অঙ্গ এবং অঙ্গ দিয়ে দিয়ে যখন কোনো প্রাণীর দেহ গঠিত হয় তখন হলো অঙ্গ স্তর মাত্রার সংগঠন ক্রমমাত্রা। সো এখন আসলে এদের এক্সাম্পল কি কি, যেমন হলো যেমন টেনিয়া, প্লাটিহেলমিনথেস পর্বের উদাহরণের মধ্যে এরা পড়ে আর কি। উদাহরণ যেমন টেনিয়া সোইলিয়াম, টেনিয়া, শুধু টেনিয়া বললেই হবে, সোইলিয়াম দরকার নেই। তো টেনিয়া বানানটা দেখো, TAENIA, টেনিয়া। আহ, আবার ভুল করে তানিয়া লিখে দিও না। হ্যাঁ, তানিয়া, ঠিক আছে, তানিয়া, তারপরে আছে, হ্যাঁ মনে রাখো কি টেনিয়া। হ্যাঁ, এটা হলো তোমার হলো ফিতাকৃমি। টেনিয়া হলো কি, টেনিয়া সোডিয়াম হলো কি ফিতাকৃমি বৈজ্ঞানিক নাম আর কি। সেটাকে উদাহরণ গেল। এসব 5 নাম্বার এবং শেষটা এটা, এবং এটির মাধ্যমে আজকে ক্লাস কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হলো কি
অঙ্গতন্ত্র গঠন করতেছে আর কি। অঙ্গতন্ত্র, সহজ হিসাব, সবগুলো অঙ্গ মিলে আবার কি হয়েছে, অঙ্গতন্ত্র গঠন করছে আর কি। খেয়াল করো, সব অঙ্গ মিলে কি হয়েছে, অঙ্গতন্ত্র গঠন করছে আর কি। হ্যাঁ, অনেকগুলো অঙ্গ যদি একত্রে কাজ করে তখন সেটা বলবো কি, কাজ করে। যে সকল প্রাণীর দেহে অনেকগুলো অঙ্গ আসলে একত্রিত হয়ে কাজ করে তখন সেই ধরনের সংগঠন ক্রমমাত্রা কিন্তু হলো অঙ্গতন্ত্র সংগঠন ক্রমমাত্রা। সো এর এক্সাম্পল আমরা নিজেরাও এর মধ্যে এক্সাম্পল করি আর কি। হোমোসেপিয়েন্স সব এর মধ্যে, এখান থেকে হিরুডো পর্যন্ত শুরু হবে। হিরুডো, হিরুডো হলো অ্যানিলিডা পর্বের প্রাণী। আবার আমরা হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স আমরা পড়ি এর মধ্যে আর কি। ঠিক আছে, এই সবগুলো হলো কি অঙ্গতন্ত্র মাত্রার গঠন। তো আশা করি বুঝতে পারছো, আমি জাস্ট স্ক্রিন তো একটা হাইলাইট দিয়ে দিই তাহলেই হয়ে যাবে আশা করি। আমরা প্রথমে বললাম কি যে প্রাণীর দেহের সংগঠন স্তর, প্রথম হলো প্রোটোপ্লাজম স্তর, দ্যাটস মিন কোষগুলো ঠিক মতো গঠিতও হয় নাই। কোষে শুধু তোমার মনে করে কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলগি বডি আছে, রাইবোজোম আছে, এগুলো থাকবে এবং তার জীবের কার্যক্রম চালিয়ে যেতে থাকবে আর কি। তখন সেই ধরনের ক্রমমাত্রাকে আমরা করবো প্রোটোপ্লাজম স্তর ক্রমমাত্রা। এটা এক্সাম্পল আর কি অ্যামিবা, তারপরে ইগলেনা, এদের মধ্যে পড়ে আর কি। দুই আসো যে কোষীয় স্তর, সংগঠনের ক্রমমাত্রা কেমন, কোষীয় স্তর রিলেটেড আর কি। এতে ক্ষেত্রে কি হয়, অনেকগুলো কোষ একসাথে থাকে বাট তারা ভিন্ন ভিন্ন কাজ করে সেই দেহে প্রাণীর কার্যক্রম, দেহের কার্যক্রম চলে আর কি। তো তার এক্সাম্পল হলো কি, যেমন হলো স্কাইফা, তাদের এক্সাম্পল। এবার আসো, তারপর চলে আসছি আমরা যে কলা স্তর। তাহলে অনেকগুলো কোষ একসাথে জড়ো হয়ে একই ধরনের কাজ করে এবং একই জায়গায় অবস্থান করে, তখন তাদেরকে আমরা বলি টিস্যু। এখন এই দেখো, যে প্রাণীর দেহগুলো টিস্যু দিয়ে গঠিত হয়েছে আর কি, তার কার্যক্রমগুলো টিস্যুর মাধ্যমে তৈরি, মানে টিস্যুগুলি দিয়ে তার কার্যক্রম চালিত হয়, তখন সেই ধরনের কোনো সংগঠন মাত্রাকে আমরা কলা স্তর সংগঠন মাত্রা বলে থাকবো। এক্সাম্পল কি হাইড্রা, অরিলিয়া, এটা হলো এক্সাম্পল। এবার সহ 4 নাম্বার চলে যাচ্ছি যে অঙ্গ স্তর। তার মানে কি টিস্যুগুলো মিলে আবার কি গঠন করবে, অঙ্গ। এবং সেই যে সকল প্রাণীদের দেহে এরকম অঙ্গ থাকবে আর কি, এবং তাদের কার্যক্রম চলবে সেই অঙ্গ দিয়ে আর কি, তো তাদেরকে আমরা বলবো কি অঙ্গ স্তর মাত্রার সংগঠন মাত্রা। এক্সাম্পল কি টেনিয়াস উইলিয়াম। ওকে, তারপর লাস্ট হলো অঙ্গতন্ত্র। সবগুলো অঙ্গ মিলে আবার কি গঠন করবে, অঙ্গতন্ত্র। এভাবে যদি কোনো প্রাণীর দেহ গঠিত হয় তখন এটা তাদের দেহের সংগঠন ক্রমমাত্রা কেমন, অঙ্গ স্তর মাত্রার সংগঠন ক্রমমাত্রা। তো আশা করি সকলে বুঝতে পারছো আজকের এই ক্লাসটি। আমরা খুব দ্রুতই এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা পপুলেশন পড়বো আর কি, এখান থেকে প্রশ্ন এসে থাকে আর কি। পপুলেশন আছে, আরো বেশ কিছু ক্লাস আছে এখানে। কিছু ক্লাস সহজ আছে, যেমন হলো তোমার বাস্তু সংস্থান, এটা জাস্ট একটুখানি বললেই তোমাদের হয়ে যাবে, তোমরা অনেকদিন হলে এগুলো পড়ে আসতেছো ছোটবেলা থেকে আর কি। তো যাই হোক, আশা করি আর 2 থেকে 3টে ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টার আমরা শেষ করে দেবো। এবং তোমরা একটু খেয়াল করে দেখো, এই চ্যাপ্টার শেষ করা মানে হলো এই বইয়ের অধিকাংশ জিনিসই শেষ হয়ে যাওয়া আর কি। এবং তোমরা প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে দেখো আর কি, 2023-এ, 2022-এ, 2021-এ, দেখবে যে আমরা অলরেডি প্রায় 50% প্রশ্ন পড়ে ফেলছি আর কি। প্রায় 50%, মানে এইটুকুন পড়া দিয়ে আমরা 50% শেষ আর কি। তোমার মেজর জিনিসগুলোকে আমরা কভার করে ফেলছি আর কি। ওকে, প্রশ্ন ধরো তোমাদের তো 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে আর কি। তোমাদের মেজর কাজগুলো কিন্তু প্রায় হয়ে গেছে আর কি। তো আমরা কাজ করতে পারি, সেটা হলো এই চ্যাপ্টার শেষ করে আমরা কিন্তু প্রাণী বৈচিত্র্য 1 ধরে ফেলতে পারি আর কি। তো ওই প্রাণী বৈচিত্র্য 1 ধরে আমরা আবার ধরো কয়েকটা চ্যাপ্টার শেষ করলাম, আমার চলে গেলাম হলো আবার চলে গেলাম বাস্তু বিদ্যা যেটা আছে সেখানে চলে গেলাম আর কি। ওখানে গিয়ে আমরা 4-5টা চ্যাপ্টার শেষ করলাম, যেভাবে আমরা শেষ করবো আর কি। যাই হোক, শিমুর বলছে স্যার আপনি একদিন ক্লাসে তানিয়ার চুলের দ্বিসূত্রকের উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, আশা করি মনে পড়ছে আর কি। হ্যাঁ, এটা ভোলার কথা না আর কি, যেহেতু তানিয়ার চুলের ফিতা, তাহলে তো আরো মনেই থাকবে তোমার, তাই না? ওকে, তো ঠিক আছে। তো অনেক সময় হয়ে গেছে, আজকে মনে হয় এখানে রেখে দিই, সেটাই ভালো আর কি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।